আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহরে প্রকল্পের 10 কাঠা করে 6 প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের থাকছে বিস্তারিত। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজকীয় দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জানা গেছে, রাজনৈতিক বিবেচনায় সরকারের 13 ধারার ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রোদেওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনে 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। এ নিয়ে যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনের তথ্য আমলে নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 22 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার আগেও শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল দুদক। ওই দুটি অভিযোগে এখন অনুসন্ধান টিম অনুসন্ধান করছে। তারা ইতিমধ্যে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। এফবিআই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেলমান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে আসে। এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে। ডিপার্টমেন্ট এবং জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসন স্পেশাল এজেন্ট বা পিভটের সঙ্গে যোগাযোগ করে 22 থেকে 300 মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। আর গত 17 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের বেশি 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগে রূপপুর ছাড়া আশ্রয় কেন্দ্র সহ 8টি প্রকল্পের দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপর 18 ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ ছালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান ও সহকারী পরিচালক এ.কে.এম. মর্তুজা আলী সাগর। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানানো হয়। এদিকে বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সচিবালয়ের মতো স্পষ্টকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও 2 থেকে 3 জন আহত হয় ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রত করা অবস্থার মধ্যে পড়ে অস্বাভাবিক নয়। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানাচ্ছি। মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগায় এবং আগুনে একজনের 2 থেকে 3 জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেন মির্জা ফখরুল। পাশাপাশি অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার সহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিনরাত ২৪ ঘন্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কীভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সরকারি সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন। ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সচিবালয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতা 53 বছর আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত? জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে ভবনে, ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে অনেকের আশঙ্কা। এজন্য শুধু একটি তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না। একাধিক ব্যক্তি ও সংস্থাকে দিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রয়োজনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন করে আমার বাংলাদেশ পার্টির নেতারা তারা বলেন, সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা। এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল, 2 কলেজের মারামারিতে রক্তপাত হলো, তাবলিগের অন্তঃকেন্দ্রে লাশ পড়ল। কোনো ঘটনায় সরকার দৃশ্যগত আগাম কোনো ব্যবস্থা বা সন্দেহজনক পদক্ষেপ নেয়নি। একই ধারাবাহিকতায় সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকার দায়ী আছে বলে মনে করে এবি পার্টি। দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা মনে করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ পতিত ফ্যাসিবাদের দোষীদের বিচার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে জোরদার করা দরকার। সরকারকে বিপদে ফেলতে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এখানে এ ধরনের ঘটনা ঘটাতে হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। এ সময় এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অব আব্দুল ওহাব মিনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজকীয় দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা শুনছি গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে সমর্থন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। এই ঘটনা এদেশের মানুষ মেনে নেবে না। তবে কোন গোয়েন্দা সংস্থা দল গঠনের চেষ্টা করেছে তা স্পষ্ট করেননি তিনি। এদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি আলোচনা সভায় আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রিজভী বলেন, একটা দল করার নাকি চেষ্টা করা হচ্ছে, কিং পার্টি যেটাকে বলা হয়। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনও তো আমরা সেটা শুনছি। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে বলছে যে অমুক ছেলের সঙ্গে আপনার যোগাযোগ করুন। তারা এটা তো করতে পারে না, এজন্য এত মানুষ আত্মদান করেনি। বর্তমান পরিস্থিতিতে দেশে কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন তা যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে দেয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি সার্থকতা থাকলো? রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাও একই কাজ করছেন। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে যেন তাদের সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, যেন বিএনপিকে ভাঙে। এই কাজটা 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করেছেন। তিনি বলেন, বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ। যে মানুষ যে রাজনৈতিক দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে। যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেটাকে রাজনৈতিক দল গঠন করবে।
এখানে কোনো নির্দেশনা, কোনো হুমকি, রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এটা হতে দেওয়া যেতে পারে না। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আমরা সংবাদপত্রে দেখছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরে গভীর রাতে এই আগুন, এটা জনগণের মধ্যে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে তদন্ত হওয়া উচিত। কারণ শেখ হাসিনা এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ে অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, চারিদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত। ব্যক্তিগত ভয়ের কিছু নয়, রাষ্ট্র নিয়ে আমাদের ভয়। আমরা এর আগে দেখছি, যখন কোনো সচিব বা মন্ত্রীর বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ আসে, তখন এই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের ভেতরে আগুন ধরে। রিজভী আরও বলেন, একটা নতুন আইন পাশ করা হয়েছে, জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024। এটা কারা পাশ করছেন? অধিকার নিয়ে যারা কাজ করছেন, এই ধরনের উপদেষ্টারা, ছাত্র নেতারা যারা জুলাই আন্দোলনে ছিলেন। আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কী করে এই বিপজ্জনক আইনটি পাশ করা হলো। এই আইনে এজেন্সি আইনশৃঙ্খলা বাহিনীকে অস্পষ্ট বিস্তৃত ক্ষমতা প্রদান করছে। এটা তো ডিজিটাল নিরাপত্তা আইনের এক্সটেনশন বলে মনে হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে যারা সরকারের আছে তাদেরকে দেশের জনগণ প্রতিষ্ঠা করেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? জনগণের কল্যাণের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কমেন্ট করার কি দরকার? তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো তাদের প্রতিপক্ষ মনে করি না। তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না।